আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা আমাদের আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় রোড টু মিশন 100 সাজেশনের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে? বলেছে মিস্টার রাফি একজন ব্যবসায়ী, জানুয়ারি 2014 সালে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। আচ্ছা, জানুয়ারি মাসের 1 তারিখে বলেছে মিস্টার রাফি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। 5 তারিখে বলেছে বাকিতে মাল ক্রয় 15,000 টাকা। 10 তারিখে বলেছে সুরমা ব্যাংকে 20,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। 20 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। তারপরে দেখো আমাদেরকে কি বলছে, ব্যাংক হতে উত্তোলনের পরে কাগজ কলম ও কার্বন ক্রয় 2,000 টাকা, দোকান ভাড়া প্রদান 10,000 টাকা, বাকিতে মাল বিক্রয় 30,000 টাকা, দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে, প্রশ্ন নাম্বার ক নম্বর প্রশ্নে বলেছে যে এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। বক্সের ভিতরে সংকেতটি বসাও। আমরা বক্সের ভিতরে সংকেতটি বসিয়েছি। সংকেতটি কি হবে? আর, রেভিনিউ, আয়, তাই না? আচ্ছা, বক্সের ভেতরে সংকেতটি বসাও এবং সেটিতে কত তারিখের লেনদেন দ্বারা প্রভাবিত। আমরা দেখছি যে বক্সের ভেতরে যেই এলিমেন্টটা বা যেই সংকেতটা আমাদেরকে বসাইতে বলছে, ওই সংকেতটা আসলে আর দ্বারা রেভিনিউকে বোঝায়। রেভিনিউ মানে আয়কে বোঝায়, তাই না? তাহলে আমরা লিখলাম এটা, এবং এই আয়টা আমার কত তারিখের লেনদেনকে প্রভাবিত করে ওই জিনিসটা জানতে চাইছে। তাহলে আমরা এই জায়গায় লিখে দিলাম এটা কত তারিখের লেনদেন দ্বারা প্রভাবিত করে ভাইয়া। এই যে দেখো আমাদের 30 তারিখের লেনদেন বাকিতে মাল বিক্রয় 30,000 টাকা, এই লেনদেনটাকে প্রভাবিত করে। বাকিতে মাল বিক্রয় 30,000 টাকা, এই লেনদেনটাকে প্রভাবিত করে। কিভাবে? খেয়াল করে দেখো, বিক্রয় ভাইয়া, বিক্রয় বা সেলস, এটা আমার প্রতিষ্ঠানের অন্যতম প্রধান একটা আয়। বিক্রয় এটা আমার প্রতিষ্ঠানের অন্যতম প্রধান একটা আয়, তাই না? তাহলে আয় এটা প্রভাবিত করে কাকে? আমার রেভিনিউকে বা আয়কে, তাই না? আচ্ছা, খ নম্বর প্রশ্নটা আমরা দেখব। খ নম্বর প্রশ্নে বলেছে জানুয়ারি 25 থেকে 31 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, তাই না? 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 25 থেকে 31 তারিখ। আর গ নম্বরে বলছে 1 থেকে 20 তারিখ, 1, 5, 10, 20, এই 4টা তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপাদানের ভিত্তিতে একটা বিবরণী ছক করতে বলেছে, তাই না? ওকে, ভালো কথা, আমরা একটা বিবরণী ছক করব। কিন্তু দেখো, আমাদেরকে আলাদা আলাদা বললেও আমরা আসলে সবগুলো লেনদেনেরই হিসাব সমীকরণের প্রভাবটা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তার কারণ আমরা বিগত প্রশ্নগুলো যেইভাবে সমাধান করেছি, আমি তোমাদেরকে এইটা শিখাইছি যে ভাই, আমি যদি লেনদেনের দুইটা পক্ষ আইডেন্টিফাই করতে পারি, কোনটা বাড়ে কোনটা কমে এইটা আইডেন্টিফাই করতে পারি, দুনিয়ার যেই অঙ্কই দেখ না কেন আমরা সমাধান করে বেরিয়ে আসতে পারবো, তাই না? তো আমাদের আগে কাজ হচ্ছে দুইটা পক্ষকে আইডেন্টিফাই করা। দুইটা পক্ষকে আইডেন্টিফাই করে ইনশাল্লাহ একই সাথে আমরা খ আর গ এর সমাধান করব। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখো, খাতায় লিখো না, আগে তুমি জাস্ট মনোযোগ দিয়ে একবার দেখো, দেখে এরপরে তুমি খাতায় করার চেষ্টা করো। আচ্ছা, আমরা এই নিয়মে অঙ্কটা করার আগে আমরা একটু একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের সম্পদ, আমার প্রতিষ্ঠানের ব্যয়, এই দুইটা জিনিস যদি কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা কি করে দিব? সেটাকে আমরা ডেবিট করে দিব। এবং ব্যয় এবং সম্পদ যদি হ্রাস পায়, সেটাকে আমরা ক্রেডিট করে দিব। সেটাকে আমরা কি করে দিব? আমরা ক্রেডিট করে দিব। এরপরে আমরা আসি আয় দায় মূলধন। এই জিনিসটা যদি আমাদের বৃদ্ধি পায়, এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব, যদি হ্রাস পায় তাহলে এটাকে আমরা ডেবিট করে দিব। শুধুমাত্র এইটুকু চিন্তা মাথায় রেখে অঙ্ক করতে পারলেই হবে।
এইটুকু চিন্তা মাথায় রেখে আমরা যদি প্রথম লেনদেনটা দেখি, আমাদেরকে বলেছে যে মিস্টার রাফি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। মিস্টার রাফি যদি 1 লাখ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন, তাহলে আমার ব্যবসায় সবার প্রথমে কি বাড়ে ভাইয়া? আমার ব্যবসায় সবার প্রথমে নগদ টাকা বাড়ে। নগদ টাকা একটা সম্পদ, যদি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়, খেয়াল করো ভাইয়া, আমার ব্যবসায় কি বাড়ে ভাইয়া? আমার ব্যবসায় সবার প্রথম নগদ টাকা বাড়ে, তাই না? তাহলে নগদান হিসাব, নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায়, সম্পদ এবং ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, সেটাকে আসলে আমরা ডেবিট করে দিই, তাই না? তাহলে ডেবিট, নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ডেবিট। নগদান একটা সম্পদ, আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বাড়ছে, এবং যদি আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি এ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। কেন বাড়ছে? আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে, কথা হচ্ছে কেন বাড়ছে? তার কারণ মালিক ব্যবসায় মূলধন দিছে। ভাইয়া, মূলধন বৃদ্ধি পাইলে কি করতে হয়? আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে আমরা মূলধন হিসাব কি করে দিব? মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ভাইয়া, মূলধনের ফলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। মনে রাখা লাগবে, আমার ব্যবসায় মূলধন এবং আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে কি এ ও ই বৃদ্ধি, ও ই বৃদ্ধি পাবে, তাই না? এই কি হবে? ও ইর পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব এর পরের লেনদেন। দেখো, তাহলে আমরা 1 তারিখেরটা আরেকটু বলি। যদি 1 তারিখের হিসাব সমীকরণের প্রভাব আমি মুখে বলতে চাই, তাহলে আমি কি এটা বলতে পারি না যে উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং নগদ নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং আমার ব্যবসায়ের মূলধন বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবেই বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখো 5 তারিখে কি বলছে? বাকিতে মাল ক্রয় 15,000 টাকা। ভাইয়া, 5 তারিখে আমি কি করছি? বাকিতে মাল ক্রয় করছি, তাই না? 5 তারিখে আমি বাকিতে মাল ক্রয় করছি। ভাইয়া, বাকিতে মাল ক্রয় করি, নগদে মাল ক্রয় করি। ক্রয় মানে ক্রয়, তাহলে কি হবে? ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব ডেবিট। কেন ক্রয় হিসাব ডেবিট? ভাইয়া, ক্রয় একটা ব্যয়। আমি পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ কি হইছে? বৃদ্ধি পাইছে। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমি এখানে ক্রয় একটা ব্যয় বৃদ্ধি পাইছে, আমি এটারে কি করে দিছি? ডেবিট করে দিছি। ভালো কথা, ডেবিট করে দিলাম। আচ্ছা, ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় ও উত্তোলন যদি বাড়ে, তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। ব্যয় ও উত্তোলন বাড়লে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? কমে যায়, তাই না? আচ্ছা, পণ্যটা ক্রয় করছি, আমি কিভাবে ক্রয় করছি? পণ্যটা ক্রয় করার মাধ্যমটা কি ছিল? আমি পণ্যটা ক্রয় করছি বাকিতে। বাকিতে পণ্য ক্রয় মানে আমি পণ্যদ্রব্য কিনে নিয়ে আসছি, এখনো টাকা দেইনি। আমি পণ্যদ্রব্য কিনে নিয়ে আসছি, কিন্তু এখনো তারে আমি টাকা দেই নাই। এই যে আমি তারে টাকা দেই নাই, আমার কাছে সে ভবিষ্যতে টাকা পাবে। তাহলে কি হবে? পাওনাদার হিসাব। তাকে আমরা কি বলি? পাওনাদার হিসাব। পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করে দিছি, তাই না? তাহলে এইখানে প্রভাব কি বলতে পারি? এল বৃদ্ধি, অর্থাৎ দায় বৃদ্ধি। তাহলে ভাইয়া, এই লেনদেনের প্রভাব কি বলতে পারি? উক্ত লেনদেনের ফলে ক্রয় নামের ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এবং পাওনাদার বৃদ্ধি পাওয়ায় দায় বৃদ্ধি পেয়েছে, তাই না? আচ্ছা, এরপরে ভাই আমরা আসি। এরপরে চলে যাব হচ্ছে আমরা লেনদেন নাম্বার 10। 10 নম্বর লেনদেনে কি বলছে? ব্যাংকে 20,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ভাইয়া, 10 তারিখে কি বলছে? ভাইয়া, এই 10 তারিখটা এখানে লিখি। 10 তারিখে কি বলছে? 20,000 টাকা ব্যাংকে জমা দিয়ে আমি একটা হিসাব খুলছি। আমি ব্যাংকে কয় টাকা জমা দিছি? 20,000 টাকা জমা দিছি, দিয়ে আমি একটা হিসাব খুলছি। তার মানে কি আমার ব্যাংকের অ্যাকাউন্টে 20,000 টাকা বাড়ছে না? আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত বাড়ছে? 20,000 টাকা বাড়ছে, তাই না? তাহলে আমি ব্যাংকের টাকা যদি বাড়ে, ব্যাংক একটা সম্পদ, সম্পত্তি হিসাবকে কি করতে হয়? ডেবিট করে দিতে হয়। এই সম্পত্তি হিসাবকে কি করতে হয়? সম্পত্তি হিসাবকে
ডেবিট করে দিতে হয়। এই যে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংকের টাকা আমি কোন জায়গা থেকে দিছি? আমার পকেটের টাকা থেকে দিছি। কোন টাকা থেকে দিছি? আমার পকেটের টাকা থেকে আমি ব্যাংকে টাকা জমা দিছি। তাহলে আমার পকেটের টাকা কমছে না, আমার ক্যাশ টাকা কমছে, আমার নগদ টাকা কমছে। তাহলে ভাই নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ যদি কমে যায় তাহলে সেটাকে কি করতে হয়? ক্রেডিট করে দিতে হয়। সেটাকে কি করতে হয়? ক্রেডিট করে দিতে হয়। তাহলে ব্যাংক একটা সম্পদ, সম্পত্তি বাড়ছে, তাহলে এ বৃদ্ধি। নগদান একটা সম্পদ, সম্পত্তি কমছে, তার মানে এ হ্রাস। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা বইলো। এরপরে দেখো ভাইয়া 20 তারিখে কি বলছে? ব্যবসায় হতে উত্তোলন। ব্যবসায় হতে উত্তোলন কত টাকা ভাইয়া? ব্যবসায় হতে উত্তোলন 5000 টাকা। চলে যাব আমরা 20 তারিখের লেনদেনে। ব্যবসায় থেকে আমি উত্তোলন করছি, তাহলে এটার দুইটা পক্ষ কি হবে? উত্তোলন করছি মানে আমার ব্যবসায় উত্তোলনের পরিমাণ বাড়ছে। এই উত্তোলন বৃদ্ধি পাইলে একটা জিনিস হয় ডেবিট। উত্তোলন কখনো কমতে পারে না, উত্তোলন কখনো কমে না, উত্তোলন কখনো ঋণাত্মক হয় না, উত্তোলন সবসময় বাড়ে। এই জন্য উত্তোলন সবসময় ডেবিট। তাহলে আমি উত্তোলন করছি, তাহলে উত্তোলন হচ্ছে ডেবিট। আর কি করছি ভাইয়া? ব্যবসায় থেকে উত্তোলন করছি। কি উত্তোলন করছি? ব্যবসায় নগদ টাকা থাকে, তাহলে মালিক নগদ টাকা উত্তোলন করছে। মালিক নগদ টাকা ব্যবসায় থেকে নিয়ে যাওয়ার ফলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ কমে গেছে। মালিক ব্যবসায় থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে গেছে, এবং নগদ টাকা কমে গেলে নগদ টাকা একটা সম্পদ, এটাকে আমরা করে দিব হচ্ছে ক্রেডিট। কি করে দিব? ক্রেডিট। তাহলে দেখো উত্তোলন ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। ব্যয় এবং উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে, তাহলে এখানে কি হবে? ও ই হ্রাস পাবে। ও ই কি হবে? হ্রাস পাবে। নগদ টাকা ক্রেডিট মানে নগদ টাকা কমছে, নগদ টাকা কমা মানে এ হ্রাস। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 25 তারিখে বলছে কাগজ কলম ও কার্বন ক্রয় 2000 টাকা। কাগজ কলম ও কার্বন ক্রয় 2000 টাকা, তাই না? তাহলে আমরা চলে যাব হচ্ছে 25 তারিখের লেনদেনে। কাগজ কলম ও কার্বনকে আমরা বলি মণিহারি। আমি মণিহারি কিনছি, তার মানে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে। মণিহারি হিসাব কি হবে? ডেবিট। আর নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। মণিহারি একটা ব্যয়, আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। নগদান ক্রেডিট। ক্রেডিট মানে কি? নগদ টাকা কমে গেছে, সম্পত্তি কমছে, এ হ্রাস। সম্পত্তি কমছে, এ হ্রাস, তাই না? আচ্ছা, এরপরে আমি চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 28। বলা আছে দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। আমি দোকানের ভাড়া দিছি। কত টাকা ভাড়া দিছি ভাইয়া? দোকানের ভাড়া আমি দিছি 10,000 টাকা। তাহলে ভাড়া হিসাব আমার জন্য একটা ব্যয়, ভাড়া হিসাব ডেবিট। ভাড়া নামের ব্যয়ের পরিমাণ আমার বৃদ্ধি পাইছে। ভাড়া নামের ব্যয়ের পরিমাণ আমার কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এর পাশাপাশি কি হয়েছে? আমি ভাড়ার বদলে নগদ টাকা দিছি, ভাড়া হিসাবে নগদ টাকা দিছি, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ভাড়া একটা ব্যয়, ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে। নগদ টাকা একটা সম্পদ, ভাড়া দেওয়ার ফলে আমার নগদ টাকাও কমে যাবে, তাহলে নগদ নামের যে সম্পত্তি আছে ওই সম্পত্তিটাও কমে যাবে। তাহলে নগদান কি হবে? হ্রাস পাবে, তাই না? আচ্ছা, এরপরে আসবো 30 তারিখের লেনদেনে। বলা আছে বাকিতে মাল বিক্রয় 30,000 টাকা। আমি পণ্য বিক্রি করছি, তারপরে আবার কিসে? বাকিতে। আমি পণ্য বিক্রি করছি কিসে? বাকিতে, তাই না? তাহলে বাকিতে মাল বিক্রি করা মানে আমাদের টাকা দেয় নাই, ভবিষ্যতে টাকা দিবে, এবং ভবিষ্যতে আমি যার কাছ থেকে টাকা পাবো তার নাম হচ্ছে দেনাদার, এবং দেনাদার হচ্ছে একটা সম্পদ, এই জন্য দেনাদার হিসাব ডেবিট। সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এই জন্য। পাশাপাশি আমি পণ্য বিক্রি করছি, বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পাইলে এটাকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিছি। ভাই দেনাদার একটা সম্পদ, সম্পত্তির পাশে ডেবিট চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে। বিক্রয় একটা আয়, আয়ের পাশে ক্রেডিট চিহ্ন দেওয়া আছে, তার মানে আয় বাড়ছে। এবং আমরা সবাই জানি মূলধন এবং আয় বাড়লে সেটাকে মালিকানা সত্ত্ব বাড়ায় যায়, তাই না? এই মূলধন ও আয় বাড়লে আমাদের মালিকানা সত্ত্ব কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 31।
দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, আমি দেনাদারের কাছ থেকে টাকা পাইছি, তার মানে আমার নগদ টাকা বাড়ছে। এই দেনাদারের কাছ থেকে আমি কি টাকা পাইছি মানে কি আমার নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। টাকাটা আমাকে কে দিছে? দেনাদার দিছে। দেনাদার একটা সম্পদ ছিল, দেনাদার নামে সম্পত্তি কমে গেছে, সম্পত্তি কমলে সেটাকে ক্রেডিট করতে হয়। তাহলে কি হবে ভাইয়া, এখানে একবার নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পাবে, আবার দেনাদার নামের সম্পত্তি হ্রাস পাবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া কারো কি কোনো অসুবিধা আছে কিনা থাকলে আমাকে জানাও, কারো অসুবিধা থাকলে আমাকে জানাও। এখন তুমি এইটুকু শেখার পরে এই জিনিসটারে তুমি যেভাবে আলোচনা করতে চাও তুমি করতে পারবা, যেভাবে তুমি আলোচনা করতে চাও। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাকে বলছে কি বিবরণী ছক করতে, তাই না? তাহলে আমি কি করব? বিবরণী ছকে গিয়ে নগদান পাশে আমি টাকা বাড়ায় দিব, মূলধনের পাশে আমি টাকা বাড়ায় দিব, তাই না? এই যে এ বৃদ্ধি ও ই বৃদ্ধি। 5 তারিখে গিয়ে আমি মালিকানা সত্ত্ব হ্রাস করব, পাওনাদার বা দায়ের পরিমাণটা আমি বাড়ায় দিব, ও ই হ্রাস এল বৃদ্ধি। এরপরে গিয়ে দেখো 10 তারিখে গিয়ে আমি ব্যাংক নামের সম্পত্তির পরিমাণ বাড়াবো, নগদ নামের সম্পত্তির পরিমাণ কমাবো, এ বৃদ্ধি এ হ্রাস। কয় তারিখ পর্যন্ত বলছিল? কয় তারিখ বলছে? 20 তারিখ পর্যন্ত। তাহলে 10 তারিখের পরে 20 তারিখ। 20 তারিখের লেনদেনে কি বলা আছে ভাইয়া? 20 তারিখের লেনদেনে গিয়ে আমি এই যে মালিকানা সত্ত্ব কমাবো, নগদ নামের সম্পত্তি কমাবো। খুব কি কঠিন কিছু কিনা দেখো? একদমই কিন্তু না। আমাদের 25 থেকে 31 তারিখে কি বলছে? লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব লিখতে, তাই না? 25 তারিখে মণিহারি নামের ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং নগদ অর্থ কমে যাওয়ায় সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে। 25-এর পরে 28 তারিখ ব্যয় বৃদ্ধি পাওয়ায় উক্ত লেনদেনের ফলে ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, নগদ টাকা হ্রাস পাওয়ায় নগদ নামের সম্পত্তি হ্রাস পেয়েছে। 28 তারিখের পরে 30 তারিখ দেনাদারের নিকট থেকে টাকা পাইছি না, নাকি বাকিতে বিক্রি করছি, তাহলে উক্ত লেনদেনের ফলে আমার দেনাদার নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, বিক্রয় নামের আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 31 তারিখে কি হবে? 31 তারিখে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাইছি, উক্ত লেনদেনের ফলে নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার নামের সম্পত্তি হ্রাস পেয়েছে। কঠিন তো কোনো কিছু না। হ্যাঁ, আমি চাইলে পারতাম তোমাকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি উত্তর দেখে দেখে সমাধান করাইতে, ওইভাবেও আমি করাইছি, ওইভাবেও আমি করাবো 1-2টা অঙ্ক। বাট আমি চাচ্ছি তোমাকে 2 ধরনের টেস্ট দেই। তুমি এইভাবে তোমার বেসিকটাকে গ্রো করছো, এখন তুমি নিজে নিজে অঙ্কটা একবার প্র্যাকটিস করে দেখো পারো কিনা, না পারলে অ্যান্সার শিট দেখো, অ্যান্সার শিট দেখলে এমনিই পারবা। আর কিছু কিছু অঙ্ক আমি একদম ডিরেক্ট প্রশ্ন পড়ে অ্যান্সার শিট থেকে দেখাই দিছি কিভাবে পোস্টিং দিতে হয়, 2 ভাবেই শিখাইছি, তোমাদের যার যেভাবে সুবিধা। বাট আমাকে যদি জিজ্ঞাসা করো, এইভাবে হচ্ছে আমার পছন্দ। এই যে যেভাবে অঙ্কটা করলাম এটা হচ্ছে ইটস মাই স্টাইল, আমার এইভাবে অঙ্ক করাইতে ভাল লাগে। কিন্তু এইভাবে অঙ্ক করাইতে গেলে ক্লাসটা অনেক বড় হয়, অনেকেই হয়তো বা ক্লাসটা খুব একটা পছন্দ করে না। এখন আসো আমরা যদি এখন উত্তরে যাই, এখন যদি আমরা উত্তর দেখি, এখন যদি আমরা উত্তর দেখি, তুমি তাকাও ভাইয়া, উত্তর দেখে তুমি আমারে বলো তুমি কোনটা বুঝো না। উত্তর দেখে তুমি আমাকে বলো যে কোন জিনিসটা তুমি বুঝতে পারতেছো না। এখানে আর হবে এবং এটা আমাদের কি আয় রেভিনিউকে প্রভাবিত করে এবং এই লেনদেনটা আমাদের 30 তারিখের লেনদেনকে প্রভাবিত করে। কেন করে আমি বলছি না? এই কেন করে এটা তো আমি বলছি, তাই না? আচ্ছা, এই জায়গায় খেয়াল করে দেখো কোনটা কাকে প্রভাবিত করতেছে, কি কি হিসাব খাত এখানে আসে। 25 তারিখে মণিহারি হিসাব, নগদান হিসাব। 28 তারিখে ভাড়া হিসাব, নগদান হিসাব। 30 তারিখে দেনাদার হিসাব, বিক্রয় হিসাব। 31 তারিখে নগদান হিসাব, দেনাদার হিসাব। কোনটার ফলে কোনটা বাড়ে, কোনটা কমে, আমরা একদম বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করছি কি করি নাই ভাইয়া বলো? তোমার কাছে কি খুব একটা কঠিন মনে হয়? এটা একদমই কিন্তু কঠিন না। আসো আমরা বিবরণী ছকে যাই। বিবরণী ছকটা তোমাদেরকে আরেকবার একটু দেখায় দেই, নয়তো অনেকে কনফিউজড হয়ে যাবা বিবরণী ছকে। হ্যাঁ, বিবরণী ছকটা একটু আমি একবার নিজে দেখাবো এই জায়গা থেকে। দেখো কি বলছে যে 1 থেকে 20 তারিখ, তাহলে আসি সবার প্রথমে 1 তারিখে কি হয়েছে? রাফি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। হিসাব সমীকরণের প্রভাব মনে করো, কি করছিলাম? নগদ নামের সম্পত্তি বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়াও। নগদ নামের সম্পত্তি বাড়াও, এই যে নগদ নামের সম্পত্তি বাড়াও ভাইয়া বাড়াই দাও। নগদ নামের এই যে নগদ নামের সম্পত্তি বাড়াও, আবার মালিকানা সত্ত্ব বাড়াও। যেহেতু এই লেনদেনের প্রভাবটা মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, তাহলে আমাকে একটা মন্তব্য লিখতে হবে, আমাকে একটা কারণ লিখতে হবে। এই যে না একটা কারণ লিখে দিছি, মূলধন আনয়ন। কোনো অসুবিধা আছে? এই কোনো অসুবিধা আছে? দেখো এরপরে কয় তারিখ?
1 তারিখের পরে 5 তারিখ, বাকিতে মাল ক্রয়। বাকিতে মাল ক্রয় করার ফলে হিসাব সমীকরণের প্রভাব ছিল কি, পাওনাদার নামে দায়ের পরিমাণ বাড়ছে, মালিকানা সত্ত্ব কমছে। পাওনাদার নামে দায়ের পরিমাণ বাড়ছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। মালিকানা সত্ত্বের ঘরে প্রভাব পড়ছে, একটা মন্তব্য লিখে দিছি, খরচ বাড়ছে। তুমি লিখে দাও পণ্য ক্রয়, তুমি লিখে দাও মাল ক্রয়, তুমি লিখে দাও বাকিতে মাল ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, একটা কিছু লিখলেই হবে। বাট মালিকানা সত্ত্বের ঘরে যদি লেনদেনের প্রভাব পড়ে, ওই ক্ষেত্রে তোমাকে মন্তব্য দিতে হবে, তুমি মন্তব্য দিতে বাধ্য। তখন বুঝা গেছে আমার কথা? এরপরে লেনদেনে আমরা আসি। এরপরে কি বলছে ভাইয়া, এরপরে হচ্ছে 10 তারিখ। 10 তারিখে বলছে সুরমা ব্যাংকে 20,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। হিসাব সমীকরণের প্রভাব মনে করো আমার কি বাড়ছে, একবার ব্যাংকের টাকা বাড়ছে, একবার নগদের টাকা বাড়ছে, সরি নগদের টাকা কমছে। একবার ব্যাংকের টাকা বাড়ছে, একবার কি হইছে, নগদের টাকা কমছে, তাই না? এই যে দেখো আমি নগদের টাকা কমাইছি, ব্যাংকের টাকা বাড়াই দিছি। কোনো অসুবিধা আছে বুঝতে? কোনো অসুবিধা নেই। বেসিক থেকে যদি আমরা আলোচনা করি, ওই অঙ্ক তোমার বুঝতে মানে বুঝবা না, এটা আসলে সম্ভব না। তাহলে দেখো যেটা বলতেছিলাম, যদি এইভাবে তুমি অঙ্ক শিখো, তুমি অঙ্ক বুঝবা না, এটা আসলে সম্ভব না। তোমাকে অঙ্ক বুঝতেই হবে, তুমি অঙ্ক বুঝতে বাধ্য, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা, এরপর লাস্টের লেনদেনটা 20 তারিখ, ব্যবসায় হতে উত্তোলন। ব্যবসায় হতে উত্তোলন, এটার হিসাব সমীকরণের প্রভাব কি শিখছিলাম? ব্যবসায় হতে উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছিল, নগদ টাকা হ্রাস পাইছিল, তাই না? এই মালিকানা সত্ত্ব হ্রাস পাইছিল আর নগদ টাকা, এই দেখো মালিকানা সত্ত্ব হ্রাস এবং নগদ টাকা হ্রাস, তাই না? এই যে নগদ টাকা হ্রাস পাবে, আহারে চলে গেল, হ্যাঁ এই যে পাইছি, এই যে দেখো নগদ টাকা হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। যেহেতু এই লেনদেনের প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, আমাকে একটা মন্তব্য লিখতে হবে। মন্তব্য লিখে দিলাম ব্যবসায় হতে উত্তোলন। তোমার যা মনে চায় লেখো, রিলেভেন্ট কোনো কিছু লিখে দিও, সামঞ্জস্যপূর্ণ কোনো একটা কিছু লিখে দিও, তাইলেই হবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। তাইলে আমরা এখন যোগ বিয়োগ করে দিব, যোগ করে দুই পাশ মিলে যাবে, অঙ্ক হয়ে যাবে সোনার বাংলাদেশ, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা যেই নিয়মে অঙ্কটা করতেছি, ঠিক একইভাবে আমি চেষ্টা করব পুরো বইটা তোমাদের সাথে আলোচনা করতে। জানি না আল্লাহ তাআলা কতটুকু সাহায্য করবেন, সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এইভাবেই পুরো বইটা তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য, যাতে করে এই বইটা নিয়ে, বইটা কিনে তোমার কাছে যেন মনে হয় যে না, আমি একটা জিনিস কিনছি, আমার কাছে একটা জিনিস আছে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।